আগামী নির্বাচনে ধানের শীষ ছাড়া অন্যরা পাত্তা পাবে না, বললেন দুদু। এদিকে ৭১-এর পক্ষে বিপক্ষের রাজনীতি নতুন প্রজন্ম গ্রহণ করতে রাজি নয়, বললেন নাহিদ ইসলাম। জানাবো কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিস নানা আলোচনা। এবং সর্বশেষ জানাবো সারা দেশে ২৪ ঘন্টায় সাংবাদিক সহ ৭ খুন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী নির্বাচনে ধানের শীষ ছাড়া অন্যরা পাত্তা পাবে না, বললেন দুদু। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ ছাড়া অন্য দলগুলো পাত্তা পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শামসুজ্জামান দুদু বলেন, আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ ছাড়া আর কিছু পাত্তা পাবে না। তিনি বলেন, এবার সরকার হবে ধানের শীষের সরকার, যে সরকার মানবতা প্রতিষ্ঠা করবে, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করবে, শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক দেবে এবং লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। চাঁদাবাজ, দখলদার বা দেশের ক্ষতি সাধনকারীরা কখনোই বিএনপির লোক হতে পারে না, মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, যারা এসব অপকর্মে জড়িত তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন। তিনি বলেন, বিএনপির লোকজন জোর করে এমপি হয় না। তারেক রহমান ১৬ বছর লড়াই করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন, অথচ শেখ হাসিনা বারবার বলতেন মুজিব কন্যা পালায় না, কিন্তু এখন সীমান্তে যারা আমাদের মানুষ হত্যা করেছে সেই দেশের আশ্রয়ে ভারতে পালিয়ে আছেন। ৭১-এর পক্ষে বিপক্ষের রাজনীতির নতুন প্রজন্ম গ্রহণ করতে রাজি নয়, বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, দেশের রাজনীতি এখন ২৪-এর মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। তিনি মনে করেন, যারা আবার ৭১-এর পুরনো রাজনৈতিক কাঠামোয় ফিরতে চায় তারা বর্তমানে নতুন রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করছে। শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, ২৪-এর গণজাগরণ অনেক রাজনৈতিক শক্তির জন্য ছিল এক প্রকার আত্মশুদ্ধির সুযোগ, কিন্তু তারা বা আমরা যদি আবার পুরনো আদর্শিক রাজনীতিতে ফিরে যাই তবে সেই আত্মশুদ্ধির অর্থ হারিয়ে যাবে। পুরনো দ্বৈততার রাজনীতির পুনরুত্থান ঠেকানো আমাদের দায়িত্ব। নাহিদ ইসলাম ওই ফেসবুক পোস্টে উল্লেখ করেন, আমরা আগেও বলেছি ২৪ হলো ৭১-এর ধারাবাহিকতা। ৭১-এর আকাঙ্ক্ষা, সমতা, মর্যাদা ও ন্যায় নতুনভাবে প্রত্যয়িত হচ্ছে ২৪-এর বৈষম্য বিরোধী এবং গণতান্ত্রিক গণজাগরণের মাধ্যমে, যেখানে মুজিববাদ ৭১-কে একটি ভারত কেন্দ্রিক নেগেটিভ রূপ দিতে চেয়েছিল, যা আমাদের জাতীয় সার্বভৌমত্ব স্বার্থকে ক্ষুণ্ণ করেছিল। সেখানে ২৪ আবারও পুনরুত্থান করেছে প্রকৃত স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের চেতনা। এটি ছিল এক ঐক্যবদ্ধ লড়াই, সাম্রাজ্যবাদ, কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি গণতান্ত্রিক ও সাম্য ভিত্তিক বাংলাদেশের আশায় পরিচালিত। এনসিপির আহ্বায়কের মতে ২৪-এর পর একটি নতুন রাজনৈতিক বাস্তবতা ও একটি নতুন প্রজন্ম আবির্ভূত হয়েছে, যারা ২৪-এর আন্দোলনে অংশ নিয়ে বিজয় অর্জন করেছে। আমরা এখন ৭১ পেরিয়ে ২৪-এ এসে পৌঁছেছি, কিন্তু যারা এখন ৭১-এর পক্ষে না বিপক্ষে এই রাজনীতিকে আবার পুনরুজ্জীবিত করতে চান, তারা দেশকে আবার একটি সেকেলে রাজনৈতিক কাঠামোয় ফিরিয়ে নিয়ে যেতে চান। কিন্তু আমরা চেয়েছিলাম ২৪ থেকে একটি নতুন সূচনা, একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার, যা ২৪-এর গণজাগরণ থেকে জন্ম নেওয়া মূল্যবোধ ও আকাঙ্ক্ষার উপর প্রতিষ্ঠিত। পোস্টে তিনি আরও লেখেন, রাষ্ট্র ও সমাজকে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক করার লক্ষ্যে মুজিববাদ এবং সব ধরনের কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদকে পরাজিত করা আমাদের দায়িত্ব। এই প্রজন্ম এর মধ্যে ৭১-কে অতিক্রম করে এসেছে। কেউ আর সেই রাজনীতিকে গ্রহণ করতে রাজি নয়, যেখানে ৭১-এর পক্ষে না বিপক্ষে এই দ্বৈততা রাজনীতির ভিত্তি হয়ে দাঁড়ায়। ৭১ ইতিহাসে থাকবে রাষ্ট্রের ভিত্তি হিসেবে একটি নীতিগত দৃষ্টিভঙ্গি হিসেবে, যার প্রতি শ্রদ্ধা থাকবে, কিন্তু তার রাজনৈতিক বৈধতার একমাত্র মানদণ্ড হবে না। ৪৭ ও স্মরণে থাকবে একইভাবে ঐতিহাসিক গুরুত্বে, কিন্তু রাজনৈতিক অস্ত্র হিসেবে নয়। এনসিপির শীর্ষ নেতা বলেন, এর মানে এই নয় যে আমরা ৭১ বা ৪৭ নিয়ে আলোচনা বা বিতর্ক করব না, বরং এই নতুন রাজনৈতিক বাস্তবতায় এসে আমরা এখন সেই ঐতিহাসিক প্রশ্নগুলো সমাধান করতে পারব। তিনি আরও লেখেন, মনে রাখতে হবে ২৪ প্রতিশোধের রাজনীতি নয়। যারা এটিকে প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় তারা এর প্রকৃত আত্মাকে ভুলভাবে বুঝেছে। ২৪ হলো জাতীয় ঐক্য পুনর্মিলনের ক্ষেত্র। এর চেতনা ভবিষ্যৎ নির্মাণে একটি ভবিষ্যৎ যা গড়ে উঠবে ঐক্যমত, সহানুভূতি এবং সামষ্টিক দায়িত্ববোধের উপর ভিত্তি করে, প্রতিশোধের চক্রে নয়। কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিস নানা আলোচনা। কলকাতার লাগোয়া এক উপনগরীর ব্যস্ত বাণিজ্যিক এলাকায়, যেখানে প্রতিদিন লাখো মানুষের আনাগোনা ও শত শত কমপ্লেক্স দাঁড়িয়েছে, সেখানে কয়েক মাস ধরে দেখা যাচ্ছে কিছু নতুন মুখ, যারা আগে এলাকায় আসতেন না। স্থানীয়দের অনেকেই তাদের চেনেন না, চেনার কথাও না, অথচ মাত্র ১ বছর আগেও তারা ছিলেন বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের শীর্ষ ও মধ্যম পর্যায়ের নেতা। এই কমপ্লেক্সে সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ তাদের দলীয় দফতর স্থাপন করেছে। কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিস স্থাপন
স্থাপনের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা, সমালোচনা, হাস্যরস। কেউ কেউ ব্যঙ্গ করে বলছেন, আওয়ামী লীগ কি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন করবে কিনা। 2024 সালে 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পদ ছেড়ে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার আগে পরে তার দল আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও দেশটিতে গা ঢাকা দেন। প্রথম কয়েক মাসে ওই নেতাকর্মীরা নিজেদের মধ্যে ছোটখাটো বৈঠক বা দফতর সংক্রান্ত কাজ চালাতে সুবিধামতো অবস্থানস্থলে। বড় বৈঠকের জন্য ভাড়া নিতে হতো কোনো রেস্তোরাঁ বা ব্যাংকুয়েট হল। এ কারণে একটি স্থায়ী পার্টি অফিসের প্রয়োজন বোধ করছিলেন তারা। এখন সেই অফিসটি পাওয়া গেছে উপনগরীর এক বাণিজ্যিক ভবনের পেছনের দিকে। লিফটে উঠে 8 তলায় বা দিকে গেলে সারি সারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের দফতর চোখে পড়ে। করিডোরের দুপাশে হালকা বাদামি রঙের দরজার সারি, যার একটি দরজার আড়ালেই আওয়ামী লীগের নতুন পার্টি অফিস। ঘরটি প্রায় 500 থেকে 600 বর্গফুটের, তবে বাইরে থেকে যেমন তেমন, ভেতরে উকি দিলেও বোঝা যাবে না এটি কোনো রাজনৈতিক দলের কার্যালয়। কোথাও নেই সাইনবোর্ড, নেই শেখ হাসিনা কিংবা শেখ মুজিবুর রহমানের ছবি। এক আওয়ামী লীগ নেতা বলেন, বঙ্গবন্ধু বা নেত্রীর কোনো ছবি, সাইনবোর্ড কোনো কিছুই আমরা রাখিনি খুবই সচেতনভাবে। আমরা চাইনি যে এই ঘরটার পরিচিতি প্রকাশ করতে। এমনকি একটা দলীয় দফতরে যেসব ফাইল থেকে সেগুলো এখানে রাখা হয় না। নিয়মিত দেখা সাক্ষাৎ, বৈঠক ইত্যাদির জন্য একটা ঘর দরকার ছিল, এটা পাওয়া গেছে। এটাকে আমরা পার্টি অফিস বলি, কিন্তু আদতে এটি বাণিজ্যিক অফিস। আগে যে সংস্থা কাজ করতো এখানে তাদেরই ছেড়ে যাওয়ার চেয়ার, টেবিল এসবই আমরা ব্যবহার করি। তিনি জানান, 30 থেকে 35 জনের বৈঠক এই দফতরে হয়ে যায়, কিন্তু একটু চাপাচাপি করে বসতে হয়। ছোটখাটো বৈঠক বিভিন্ন নেতাদের বাসা বাড়িতে এখনো হয়, তবে বড় বৈঠকের জন্য কোনো ব্যাংকুয়েট হল বা কোনো রেস্তোরাঁয় একটি অংশ ভাড়া নিয়ে নেওয়া হয়। কারা যাতায়াত করেন পার্টি অফিসে? গত বছর 5ই আগস্টের পর বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বহু শীর্ষ নেতা, সাবেক মন্ত্রী, পেশাজীবী সরকারি কর্মকর্তা, পুলিশ ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কলকাতা ও আশেপাশের ভাড়া বাসায় থাকছেন। দলীয় সূত্রে জানা যায়, অন্তত 70 জন এমপি, জেলা সভাপতি, সম্পাদক, উপজেলা চেয়ারম্যান, মেয়র সহ প্রায় 200 শীর্ষ নেতা এখানে অবস্থান করছেন। কেউ সপরিবারে, কেউ বা কয়েকজন মিলে ফ্ল্যাট ভাড়া নিচ্ছেন। আবার কারো কারো পরিবার সময় সময় বাংলাদেশ থেকে এসে কিছুদিন কাটিয়ে যান। এক আওয়ামী লীগ নেতা জানান, এখন যে সংখ্যাটা খুব বেশি বেড়েছে তা নয়। বর্তমানে দ্বাদশ সংসদের 80 জনের মতো এমপি এবং তারও আগে এমপি ছিলেন এমন 10 থেকে 12 জন নেতা আছেন এখানে। আবার এমনও কয়েকজন এসেছেন যারা কলকাতায় এসে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশে চলে গেছেন। সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতারাও থাকেন কলকাতার আশেপাশে। কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে আওয়ামী লীগের যে শীর্ষ পর্যায়ের নেতারা বাস করছেন তাদের প্রায় সবাই পার্টি অফিসে যাতায়াত করে থাকেন। ওই নেতা বলেন, অফিস খোলার নির্দিষ্ট কোনো সময় নেই, যে রকম প্রয়োজন সেরকমই আসেন নেতারা। আবার রোজই যে সবাই আসেন তাও নয়, আসলে প্রয়োজনীয়তা ছিল একটা নির্দিষ্ট জায়গা গড়ে তোলা, সেজন্য এই পার্টি অফিস। আওয়ামী লীগের এই নতুন দফতরের বিষয়ে ওই বাণিজ্যিক পরিসরে যাতায়াত করা সাধারণ মানুষ যে কিছু জানবেন না সেটাই স্বাভাবিক। দলেরও কোনো স্তরের নেতাকর্মীরা এই দফতরের বিষয়ে কতটা জানেন সেটা জানা যায়নি, কিন্তু এটা নিশ্চিতভাবে বলা যায় ভারতীয় গোয়েন্দারা এই দফতরের বিষয়ে জানেন এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ স্তরের অনুমোদন ছাড়াই দলীয় দফতর থেকে আওয়ামী লীগের কার্যক্রম চলতে পারত না। যেভাবে দল চলছে 1 বছর ধরে, গত 1 বছরে কিছুটা কম সময় ধরে ভারত থেকে আওয়ামী লীগ পরিচালিত হচ্ছে। দলটির নেত্রী শেখ হাসিনা দিল্লির কাছাকাছি কোথাও থাকেন এবং বড় অংশ থাকেন কলকাতার সংলগ্ন অঞ্চলে। যদিও আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, এই ধারণাটা ঠিক নয় যে ভারত থেকে দল চলছে। মূল দল বা সহযোগী সংগঠনগুলোর কতজন নেতাই বা ভারত অথবা অন্যান্য দেশে রয়েছে, বেশিরভাগ তো এখনো বাংলাদেশে আছে, কিন্তু দলের নেত্রী শেখ হাসিনা এবং শীর্ষ নেতৃত্বে একটা বড় অংশ ভারতে আছেন বলে সেখান থেকে যে রাজনৈতিক দিশা নির্দেশ দেয়া বা দলীয় অবস্থান চূড়ান্ত হবে সেটাই স্বাভাবিক। তবুও 2 সপ্তাহ আগে পর্যন্ত শীর্ষ নেতৃত্বের সঙ্গে সরাসরি দেখা হয়নি দলনেত্রীর। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ভারতে অবস্থান করছেন গত বছরের সেপ্টেম্বর মাস থেকে। অর্থায়ন কিভাবে হচ্ছে? ভার্চুয়াল মাধ্যমে দলীয় প্রচারণার জন্য খুব বেশি অর্থের প্রয়োজন হয় না ঠিকই, কিন্তু খরচ তো আছে। আবার যে নেতাকর্মীরা ভারতে অবস্থান করছেন তাদের ব্যক্তিগত খরচও চালাতে হয়। কিভাবে সেসবের জন্য অর্থের সংস্থান হচ্ছে? আওয়ামী লীগের একাধিক নেতা বিবিসি বাংলাকে বলেন, দেশে বিদেশে থাকা শুভাকাঙ্ক্ষীরাই তাদের খরচ চালাচ্ছে। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সাংগঠনিকভাবে আগস্টের পরে যে বিপর্যয় নেমে এসেছে সেই অন্ধকার অতিক্রম করা কঠিন কাজ। যে নেতাকর্মীরা দেশে বা বিদেশে আছেন তারাই এই দুঃসময়ে এগিয়ে আসছেন, অর্থ সাহায্য করছেন। কতদিন থাকবেন তারা দেশ ছেড়ে? ওবায়দুল কাদের বলেন, দিনক্ষণ ঠিক করে ওভাবে তো রাজনৈতিক লড়াই হয় না, আবার লড়াই ছাড়া উপায়ও নেই। সারা দেশে 24 ঘন্টায় সাংবাদিক সহ 7 খুন। দেশের বিভিন্ন অঞ্চলে গত 24 ঘন্টায় সাংবাদিক সহ 7 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। নিহতদের মধ্যে ব্যবসায়ী, যুবক, চালক ও সাধারণ নাগরিক রয়েছে। পুলিশ বলছে, অধিকাংশ ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ সকল ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।